উপমহাদেশের ইতিহাসে মোহাম্মদ আলী জিন্নাহ এবং শেখ মুজিবুর রহমান এই দুই নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। দুইজনই পৃথক সময়ে পৃথক উদ্দেশ্যে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তাদের কর্মধারা, আদর্শ এবং নেতৃত্বের ধরনে ছিল স্পষ্ট পার্থক্য। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন রাজনৈতিক দূরদর্শিতার প্রতীক। তিনি একটি জাতি-রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন। অন্যদিকে শেখ মুজিব ছিলেন এক ঐতিহাসিক বিদ্রোহের নায়ক, তবে স্বাধীনতার পর তার নেতৃত্ব বিতর্ক এবং সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আজকের এই প্রতিবেদনে তাদের কাজ এবং আদর্শের তুলনামূলক বিশ্লেষণ করা হবে, যেখানে বিশেষভাবে শেখ মুজিবের নেতৃত্বের কিছু বিতর্কিত দিক সমালোচিত হবে। মোহাম্মদ আলী জিন্নাহ একটি রাষ্ট্রের রূপকার। মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে উপমহাদেশে মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্রের ধারণা বাস্তবে রূপ নেয়। তিনি কংগ্রেসের একাধিপত্য এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজনীতির ছায়া থেকে মুসলমানদের রক্ষা করতে চেয়েছিলেন। তার নেতৃত্ব এবং কূটনৈতিক প্রজ্ঞার ফলেই 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়, যা মুসলমানদের একটি নির্দিষ্ট ভূখণ্ডে ধর্ম, সংস্কৃতি এবং রাজনীতির স্বাধীনতা নিশ্চিত করে। জিন্নাহ যদি পৃথক রাষ্ট্রের দাবি না তুলতেন, তবে পরবর্তীতে বাংলাদেশের জন্ম হয়তো সম্ভব হতো না, কারণ ব্রিটিশ ভারতের মধ্যে মুসলমানরা চিরকাল সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাজনীতির ছায়াতলে থেকে যেত। তাই জিন্নাহর প্রচেষ্টা এক অর্থে বাংলাদেশেরও পথ প্রশস্ত করে দেয়। শেখ মুজিব মুক্তিযুদ্ধের নেতা এবং ব্যর্থ শাসক। শেখ মুজিবুর রহমান নিঃসন্দেহে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কেন্দ্রীয় মুখ ছিলেন। তিনি 1971 সালে বাঙালিদের জাতীয়তাবাদী আবেগকে সুসংগঠিত করে পাকিস্তানের বিরুদ্ধে জনজাগরণ তৈরি করেছিলেন, কিন্তু স্বাধীনতা অর্জনের পর তার নেতৃত্ব বিতর্কিত হয়ে ওঠে। তিনি 1975 সালে গণতন্ত্র বিলুপ্ত করে বাকশাল নামে একটি একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। দেশের সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয় এবং প্রশাসনে আত্মীয় কেন্দ্রিকতা প্রতিষ্ঠার মাধ্যমে তিনি কার্যত একনায়কতন্ত্র কায়েম করেন। এভাবে একটি সম্ভাবনাময় গণতান্ত্রিক রাষ্ট্র মাত্র কয়েক বছরের মধ্যেই ফ্যাসিবাদী একনায়কতন্ত্রে রূপ নেয়, যার জন্য প্রধানত শেখ মুজিবের নেতৃত্ব দায়ী ছিল। দুর্ভিক্ষ এবং দুর্নীতির কবলে বাংলাদেশ। 1974 সালের বাস্তবতা। 1974 সালে শেখ মুজিবের শাসনামলে ঘটে যায় বাংলাদেশের সবথেকে ভয়াবহ মানবিক বিপর্যয়, দুর্ভিক্ষ। হাজার হাজার মানুষ অনাহারে মারা যায়। সরকারের ব্যর্থতা, খাদ্য মজুতদারদের প্রশ্রয় এবং দুর্নীতিপরায়ণ প্রশাসন পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। শেখ মুজিবের সরকার দুর্ভিক্ষের আগাম সতর্কতা পাওয়ার পরও তৎপরতা দেখাতে ব্যর্থ হয়, যার কারণে সাধারণ মানুষ সবথেকে বড় মূল্য দেয়। এই দুর্ভিক্ষ প্রমাণ করে যে মুজিবের রাজনৈতিক নেতৃত্ব মাঠে যতটা শক্তিশালী ছিল, প্রশাসনিক ক্ষেত্রে তা ছিল ততটাই দুর্বল এবং অদক্ষ। জিন্নাহর রাজনীতি বনাম মুজিবের শাসন নীতি। মোহাম্মদ আলী জিন্নাহ রাজনৈতিকভাবে একটি বৃহৎ লক্ষ্য, পৃথক রাষ্ট্র গঠন সফলভাবে বাস্তবায়ন করতে সক্ষম হন। তার নেতৃত্ব কৌশলী, সংগঠিত এবং আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্য ছিল। তিনি ব্যক্তিগত ক্ষমতার চাইতে রাষ্ট্র গঠনের প্রশ্নে বেশি মনোযোগী ছিলেন। অন্যদিকে শেখ মুজিব, যিনি জাতীয়তাবাদীর অগ্রগণী নেতা ছিলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে নিজের ব্যক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। তিনি জনগণের কথা বলার অধিকার হরণ করেন এবং রাষ্ট্রের সংবিধানকে নিজের মতো করে রূপ দেয়। তার সময়ের রাজনৈতিক হত্যা, বিরোধী কণ্ঠ রোধ এবং দুর্নীতিপরায়ণ প্রশাসন গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। দ্বিজাতি তত্ত্ব, অর্জন এবং পরিণতি। মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ টু নেশন থিওরি নিঃসন্দেহে মুসলমানদের জন্য একটি আলাদা ভূখণ্ডের দরজা খুলে দেয়। তবে এই তত্ত্বের একটি নেতিবাচক দিকও ছিল। এটি উপমহাদেশে হিন্দু মুসলিম বিভাজনের বীজ বপন করে, যার ফলস্বরূপ 1947 সালের দাঙ্গায় লক্ষাধিক মানুষ প্রাণ হারায়, বাস্তুচ্যুত হয় কোটি কোটি মানুষ। এই মানবিক বিপর্যয়ের দায় থেকেও জিন্নাহ মুক্ত নন। তবু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই তত্ত্ব মুসলমানদের জন্য একটি স্বাধীন অস্তিত্ব গঠনে সহায়ক হয়, যার ধারাবাহিকতায় একদিন জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। শেখ মুজিব এবং মোহাম্মদ আলী জিন্নাহ এই দুইজনই তাদের সময়ের গুরুত্বপূর্ণ রাজনীতিক, তবে তাদের নেতৃত্বের তুলনামূলক বিশ্লেষণ স্পষ্ট করে যে জিন্নাহ ছিলেন রাষ্ট্র গঠনের স্থপতি এবং শেখ মুজিব ছিলেন আন্দোলনের নায়ক, যিনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হন। তাই ইতিহাসের নিরপেক্ষ বিশ্লেষণ আমাদের শেখায় শুধু নেতৃত্ব নয়, নেতৃত্বের দায় দায়িত্ব এবং ফলাফলও বিচার্য হওয়া উচিত।